হ্যালো, কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আজ আমি শোনাব আমার বাসার প্রাক্তন একজন সাহায্যকারীর মুখ থেকে শোনা একটি ঘটনা। আমাকে যে ঘটনাটা শুনিয়েছে তার নাম জুলেখা। জুলেখা তার চাচাতো বোন শাহানার ঘটনাই এখানে বর্ণনা করেছে। আমি তার কাছ থেকে শুনে নিজের মতো করে লেখার চেষ্টা করছি। শাহানা দুরন্ত চঞ্চল এক মেয়ে। বয়স ৮ কি ৯ হবে হয়তো। রোদে ধুলোতে গ্রামে থাকলেও তার দুধে আলতা রং চোখে পড়ার মতো। দিনরাত খেলাধুলা এবং ছোটাছুটি করে বেলা যায়। কখনো নদীতে ঝাপাঝাপি, কখনো গাছে কাছে বাদুর ঝুলা হয়ে লুটকে থাকে সে। সেই শাহানার কথাই বলা হবে এই ঘটনাতে। একদিন শাহানা তার চাচাতো এবং ফুপাতো বোনদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। সবাই নদী থেকে উঠে পড়ে, কিন্তু শাহানাকে ডাকাডাকি করলেও সে উঠতে চায় না। সে বলে সে নদীতে আরও কিছুক্ষণ স্নান করবে। বোনেরা অনেক আগেই বাড়িতে ফিরে এসেছে, কিন্তু শাহানা এখনও বাড়ি ফেরেনি। দুপুরে খাবার সময় হলে শাহানার মা তার মেয়েকে খুঁজতে বের হয়। এখানে ওখানে গ্রামের বিভিন্ন জায়গায় কোথাও খুঁজে সে শাহানাকে পায় না। শাহানা দেখা নেই। গ্রামের সবাই মিলে খুঁজে চলে, কিন্তু কোথাও শাহানাকে পাওয়া যায় না। অন্য গ্রাম দেখা হয়, সেখানেও শাহানার হুদিস মেলে না। একদিন, 2 দিন, 3 দিন, এমন করে 3 মাস পেরিয়ে যায়, কিন্তু শাহানার হুদিস মেলে। শাহানার বাবা মা ভাই বোন সবাই ধরে নিয়েছিল যে শাহানা নদীর পানিতে ডুবে মারা গেছে, অথচ শাহানা খুব ভালো সাঁতার জানত। নিখোঁজের 3-4 দিন পরেও সবাই নদীর বাঁকে বাঁকে গিয়ে খুঁজেছে তাকে। জোয়ারে ভেসে এলে লাশ আটকে থাকতে পারে কোনো এক বাঁকে, এই ভেবেই খুঁজেছে তারা। কিন্তু না, কোথাও শাহানা নেই। সময়ের সাথে সাথে সবাই তাকে ধীরে ধীরে ভুলে গেল। লোকে বলে 300 বছরের পুরনো একটি বটগাছ আছে মিঠাপুর গ্রামে। সে বটগাছকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল মিঠাপুর। এমন একদিনে সেই মিঠাপুরের বটগাছের কাছে একটা দবদবে সাদা কাপড়ে ঢাকা লাশের সন্ধান পাওয়া গেল। ভোরবেলা লাঙ্গল কাঁধে এক কৃষক প্রথম দেখেছিলেন সেই লাশ। তার চিৎকার চেঁচামেচিতে মানুষ জড়ো হলো, কিন্তু কেউই লাশের কাছে গিয়ে সাহস করে মুখ খুলতে পারছে না। অবশেষে মসজিদের খাদেম এসে লাশের মুখ খুলে দেয়। সবাই দেখে লাশের গায়ে পিচ্ছিল চটচাটে কেমন যেন শ্যাওলা ধরা ময়লা লেগে আছে। গায়ে যেন কোনো রক্ত নেই, সাদা ফ্যাটফ্যাটে ইট চাপা ঘাসের মতো। বহুদিন পানির তলে ডুবিয়ে রাখলে যেমন লোটলোটে পিচ্ছিল হয় তেমন। পাঙ্গাস মাছ ধোয়ার সময় ঢ্যাঁড়স পানিতে ভেজালে যেমন তকতকে হয় তেমন হয়েছে ওই কম বয়সী মেয়ে লাশটির শরীর জুড়ে। শাহানার মা ভালো মতো লাশের মুখের দিকে খেয়াল করে দেখে তারপর চিৎকার দিয়ে ওঠে, আমার শানু, এটা আমার শানু। মা ছানু রে? মিঠাপুর গ্রামের সবাই লক্ষ্য করে, হ্যাঁ পাই তো, এটা তো তাদের গ্রামের মেয়ে শাহানা। মুয়াজ্জিন সাহেব জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। তার সাথে সামিল হলো মসজিদের খাদেম। আস্তে আস্তে এলাকার তার বড়রাও গুনগুন করে দোয়া পড়ছে। শাহানার মা তার মেয়ের মুখের উপরে লেগে থাকা পিচ্ছিল লতলতে ময়লার শাড়ির আঁচল দিয়ে পরিষ্কারের চেষ্টা করছে। কে একজন এক বালতি পানি কাছে এনে দিল। অঞ্জলি ভরে পানি নিয়ে শাহানার মুখ ধুয়ে দিচ্ছে তার মা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মুখে শুধু আল্লাহর নাম। যতই ধুচ্ছে ততই পিচ্ছিল পদার্থ বেরোচ্ছে। এক কি বিশ্রী অবস্থা! সবাই এখনও জানে না শাহানা বেঁচে আছে নাকি মারা গিয়েছে। যদিও শাহানাকে দেখার আগে সবাই লাশই ভেবে নিয়েছিল। পাশের গ্রামের গরুর ডাক্তারকে, মানে ভেটেরিনারি চিকিৎসককে ডেকে আনা হলো। সে এসে নাড়ি টিপে পড়ল, রোগী তো বেঁচে আছে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। ধরাধরি করে শাহানাকে মোড়ল বাড়ির গলের পাশে নিয়ে যাওয়া হলো। তারপর বেড়ার চারপাশে কয়েকটা সুতির শাড়ি দিয়ে আড়াল করা হলো। কয়েকজন মহিলা, মানে মা, চাচি, ফুপুরা শাহানারকে বসিয়ে কলপরেই তার শরীর ঘষে ঘষে ধুতে লাগলো। কিন্তু এই তকতকে বিজলা বিজলা পদার্থ কিছুতেই যেন শেষ হয় না। এদিকে কল চাপতে চাপতে হাত ব্যথা হয়ে গেল। শাহানার গা ধুতে ধুতে ফুপু চাচিরা ক্লান্ত। দুপুর গড়িয়ে গেছে, এখনও কারোর বাড়ির চুলা জ্বলে নাই। তারা ভাবলো আজকের মতো বাদ দেওয়া হোক, আগামীকাল আবার সকাল থেকে ধোয়ানো শুরু করা যাবে। একটা কাঁথা নিয়ে মুড়িয়ে শাহানাকে তাদের বাড়িতে আনা হলো। শাহানাকে যে এত ধোয়া মোছা হচ্ছে, তবুও সে কিন্তু চোখ খুলছে না। এমনকি তাকে পানি খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, সে মুখটি হাঁ পর্যন্ত করছে না। পুরো গ্রামে সবার মুখে কতগুলো প্রশ্ন। এতদিন পরে কোন জায়গা থেকে এলো শাহানা? কে শাহানাকে এখানে দিয়ে গেল? শাহানার এমন শ্যাওলা ধরা অবস্থাটাই বা কি করে হলো? এই অবস্থায় শাহানা বেঁচে আছে কি করে?
ওর সাথে খারাপ কিছু হয়নি তো? এরকম আরও অনেক প্রশ্ন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে। দূরে গ্রামগুলো থেকে বহু মানুষের ঢল আসছে মিঠাপুরে। তারা সবাই শাহানাকে এক নজর দেখতে চায়। বাড়ি থেকে মানুষ চড়ানো যাচ্ছে না। প্রায় প্রতিদিন 1.5-2 ঘন্টা ধরে শাহানাকে গোসল করানো হয়, কিন্তু গায়ের পিচ্ছিল সে পদার্থ সবার নামও নেই। এরই মধ্যে ডাক্তার, কবিরাজ দেখানো হয়েছে, তবুও কোনো কাজ হচ্ছে না। একজন মানুষ চোখ বন্ধ করে এবং না খেয়ে কতক্ষণ থাকতে পারে? সেখানে শাহানার 5 দিন হয়ে গেল, কিন্তু কোনো ব্যতিক্রম নেই। তাই 5 দিন পরে সবাই মিলে ঠিক করল, জিনে পরে ভূতের আঁচড় ছড়াতে পারে এমন একজনকে দেখাতে হবে। কথা মতো একজন ফকির বাবাকে আনানোর ব্যবস্থা করা হলো। তিনি বাটি চালান দিতে পারেন, ভাঙা সংসার জোড়া লাগাতে পারেন, আবার ভালো সংসার ভাঙতেও পারেন। যে কোনো রমণীকে বশ করার মন্ত্র দিতে পারেন, নিঃসন্তানকে সন্তানের ব্যবস্থা করতে পারেন, নারী এবং পুরুষের গোপন সব রোগও সারিয়ে দিতে পারেন। জিনের মাধ্যমে তিনি অনেক অসাধ্য সাধন করেন। তিনি নাকি 3টে জিন লালন পালন করেন। তারাই সেই ফকিরের হুকুম অনুযায়ী সব কিছু করে। ফকিরের তাই বেশ নামডাক, তবে তার চার্জ একটু বেশি। গ্রামের সবাই মিলে চাঁদা তুলে ফকির বাবাকে আনিয়েছে, এখন তিনিই ভরসা। রাত 11টায় ফকির তার কেরামতি দেখাবেন, সেজন্য তার চাহিদা মতো অনেক সরঞ্জামের ব্যবস্থা করা হলো। এই ফকির যা চায় সব 11টা করে চাই, যেমন 11 পিস গজার মাছ, 11টা মুরগি, 11টা ডিম, 11 সের দুধ, 11 সের চাউল, 11 সের ঘি, 11 সের রসগোল্লা, 11 সের বাতাসা। এ তো গেল খাবারের কথা। এবার সে বলল, কন্যার ব্যবহৃত 11 ধরনের জিনিস দিন। কন্যার মাথার 11টি চুল, কন্যার 11টি আঙুলের নখ, কন্যার গায়ের ওই পিচ্ছিল পদার্থ 11টি কাপড়ের টুকরো মুছে একটা কুলার উপর ছড়িয়ে দিতে হবে। আরও দিতে হবে যত ধরনের ফল পাওয়া যায় সব 11 পিস করে। জিনেরা নাকি ফল এবং মিষ্টি খেতে খুব ভালোবাসে। সেদিন রাত্রে গ্রামের যাত্রা দেখার মতো অবস্থা। ভিড় হলো শাহানাদের বাড়িতে। ফকির বাবা তার আলখেল্লা জুব্বা পরে মাঝে বসলেন। তার সামনে শাহানাকে জলচৌকিতে শোয়ানো হলো। ফকিরের 2 পাশে রাখা হলো এখনই খাওয়া যায় এমন খাবারের কিছু সরঞ্জাম। শাহানার পায়ের কাছে তার ব্যবহৃত জিনিস রাখা আছে, আর শাহানার মাথার কাছে মাছ, মুরগি, ডিম, চাউল ইত্যাদি রাখা হলো। তারপর ঘড়ি ধরে ঠিক 11টায় শুরু হলো মন্ত্রপাঠ। মন্ত্রপাঠের এক পর্যায়ে ফকির বাবা কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। তারপর হঠাৎ করে তিনি উঠে বসলেন। এবার কর্কশ এবং বিকট আওয়াজে কথা বলা শুরু করলেন। ফকিরের খাদেমরা তাকে প্রশ্ন করতে লাগল। বিশ্রী ভাঙ্গা কণ্ঠে ফকির উত্তর দিতে লাগল। সওয়াল জবাব শেষে ফকির বাবা আবারও কাঁপতে কাঁপতে জ্ঞান হারালো। কিন্তু অবাক করা বিষয়, ফকির বাবা যখন দ্বিতীয়বার জ্ঞান হারালো, তখন শাহানা চোখ খুলে তাকালো এবং শোয়া থেকে নিজে নিজে একাই উঠে বসল। সেদিন রাতে শাহানা নিজেই হেঁটে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার আশেপাশে এত মানুষ, তা যেন সে লক্ষ্যই করল না। সকালে শাহানার এমন আচরণ দেখে খুব অবাক হলো। তার ঘরে চলে যেতে ফকির বাবারও একাই জ্ঞান ফিরল। ফকির বাবা একটা খাতায় কী সব লিখে দিল। খাতাটা মোড়লের হাতে দিয়ে তার পাওনা টাকা বুঝে নিয়ে বিদায় হলো। ফকিরের একজন সাগরে যাওয়ার সময় বলে গেল, খাতায় যা লেখা আছে তা যেন আগামীকাল ফজরের ওয়াক্তের পরে, মানে সম্পূর্ণ সূর্য নিজের চোখে দেখে তারপর পড়তে হবে, আর সেই অনুযায়ী কাজ করতে হবে। আরেকজন সাগরেদ বলল, ফকির বাবা এখন কোনো কথা বলবেন না, ফজরের ওয়াক্তের আগে আমাদের এই গ্রাম ছাড়তে হবে। ধ্যানমন্ত্রের কাজের জন্য কন্যার ব্যবহৃত জিনিসগুলো ছাই এবং চুন মাখিয়ে নদীতে ফেলে দেবেন। আমি যাই, ফকির বাবা অপেক্ষা করছেন। মোড়ল খাতাটা খুবই সাবধানে নিজের কাছে রেখে দিল। তারপর সবাইকে এখানে ভিড় না করে যার যার বাড়িতে ফিরে যেতে বলল। শাহানার মা বাবা দেখে দিন এতদিন পর যেন আজ শান্তি পেল। মেয়ে ঘুমিয়ে আছে দেখে তারাও একটু ঝিরিয়ে নিল। সেটা যে মোড়ল, ইমাম এবং মুয়াজ্জিন কিছুতেই ঘুমাতে পারল না। তারা অপেক্ষা করতে থাকলো কখন ফজরের ওয়াক্ত পার হবে আর কখন তারা খাতাটা দেখবে। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে ইমাম সাহেব নামাজ পড়িয়ে মুসল্লিদের বিদায় দিয়ে মসজিদ থেকে সোজা মোড়লের বাড়িতে গেল। খাতাটা এনে হাতে নিয়ে পূর্ব আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে পূর্ব আকাশে সম্পূর্ণ সূর্য যখন নিজের চোখে দেখল, তখন খাতাটা খুলল। খাতাতে লেখা আছে, আসসালামু আলাইকুম। 40 জন পুরুষ এবং 11 জন নারী জিনের একটি দল শাহানার উপরে ছায়ার মতো আছেন। ওই 51 জন খুবই শক্তিশালী, তাদেরকে দূর করা সম্ভব নয়। এত শক্তি আমার নেই। তবে তারা শাহানার কোনো ক্ষতি করবেন না, বরং শাহানা তাদের ছায়াতলে ভালোই থাকবে। তাই অন্য কোনো ফকির, কবিরাজ, বৈদ্য, ওঝা, ডাক্তার ডেকে শাহানার ক্ষতি করবেন না। তারা আমাকে বলেছেন, শাহানা এক দুপুরে ভেজা কাপড়ে আমাদের ছায়া মারিয়েছিল, তাই তাকে উঠিয়ে নিয়ে শাস্তিস্বরূপ বাবলার আঠাতে চুবিয়ে রাখা হয়েছিল।
3 দিন শাস্তির পর ফেরত দিয়েছি, আর শাহানা এমন ভুল করবে না। তাই এখন থেকে তার গা দিয়ে আর আঠা বের হবে না। সে এখন থেকে বাকি সব মানুষের মতোই দুনিয়ার বুকে বসবাস করবে। তবে তার খাবারের চিন্তা কাউকে করতে হবে না, সেটা আমরাই দেব। আমাদের দেয়া খাবার বাসন সে কিছুই কাউকে বিক্রয় করতে পারবে না। তবে সে যদি ভালোবেসে কাউকে খেতে দেয় তাহলে ক্ষতি নাই। যদি শাহানা খাবার কিংবা বাসন বিক্রয় করে তবে আমরা তাকে আবারও নিয়ে যাব। 51 জনের প্রতিনিধি আমাকে এই কথা শুনিয়েছেন। অতএব জনাব শাহানাকে দুনিয়ার কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না। তাকে তাদের ছায়াতলে থাকতে দিন। যদি কেউ শাহানাকে জবরদস্তি করে তবে সেই ব্যক্তিসহ ব্যক্তির পুরো পরিবারবর্গের ক্ষতির সম্ভাবনা আছে। এখানে বলে রাখি, মানুষের জন্য যেটা 1 মাস, তাদের জন্য সেটা 1 দিন। আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন বিদায় নিলাম। বিদায়ের সময় কথা বলা বড়ুর বারণ আছে, তাই কথা বলতে পারছি না বলে দুঃখিত। আল্লাহ সবার হেফাজত করুন, আমিন। আল্লাহ হাফেজ। মোড়ল এক নিঃশ্বাসে মোটামুটি শব্দ করেই লেখাগুলো পড়ে নিল। পড়া শেষ হলে ইমাম বলল, চালেন মোড়ল সাহেব, আমরা শাহানাদের বাড়ি যাই। যা যা নিষেধ আছে তাদের তো সেইগুলো বোঝানো লাগবে। মোড়ল সাহেব বললেন, যে হ্যাঁ চলেন ইমাম সাহেব, চুন আর ছাইয়েরও ব্যবস্থা করা লাগবে। শাহানাকে আবার বাড়ির খাবার দিতেও তো নিষেধ করতে হবে। চলেন। মোড়ল, ইমাম এবং মুয়াজ্জিন শাহানাদের বাড়িতে এসে দেখে শাহানার ঘরের সামনে মানুষজন জটলা করে আছে। তারা সবাই গুনগুন করে কি যেন বলছে। মোড়লদের দেখে সবাই ঘরে ঢোকার জন্য জায়গা করে দিল। মোড়লেরা ঘরে ঢুকে দেখে শাহানা খাটে বসে আছে। তার সামনে পিতলের বড় ডালার মধ্যে 1 সাজানো প্লেট, কাঁসার গ্লাসে দুধ, বাটিতে রসগোল্লা, পরোটা, মাংস এবং থালাতে ফল। এইসব দেখে শাহানার বাবা মা উপস্থিত সবাই অবাক বিস্ময়ে হাঁ করে চেয়ে আছে। এরপর থেকে শাহানার কাছে 3 বেলা খাবার আসত। শাহানা নিজে খেত এবং তার পরিবারের সবাইকেও একটু একটু করে খেতে দিত। প্রথম দিকে সবাই সেই খাবার স্পর্শ করতে ভয় পেত, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। শাহানার খাওয়ার সময় আশেপাশে যেই থাকতো সেই খেতে পারত। ছোট বাচ্চারা শাহানার পিছু ছাড়ত না। সে বেশ পপুলার হয়ে গেল তার বন্ধুদের মধ্যে। অনেকে বলতো, আজ এই খাবারটা চাইবি, কাল ওই খাবারটার কথা বলবি। শাহানাকে কিছুই বলতে হতো না। খাবারের সময় এলে একা একাই খাবার এসে হাজির হতো। শাহানা এমনি করে আস্তে ধীরে কখন যেন কিশোরী থেকে নারীতে পরিণত হয়ে ওঠে, বোঝাই যায় না। মাঝে মধ্যে সে রাতের বেলা একাই ঘর থেকে বেরিয়ে যায়, আবার মনের অজান্তেই ফেরত আসে। কেউ কিছু জিজ্ঞাসা করলেই বলতে পারে না কোথায় গিয়েছিল। সে নিজেও জানে না। শুধু মাঝে মাঝে শাহানা চিৎকার করে কি যেন বলে, আবার বিড়বিড় করে সারাদিন কত কথা বলতে থাকে। সেটা কেউ বোঝে না। সেটা বাংলা নয়, অন্য কোনো ভাষায় বলে। শাহানার সাথে কেউ ঝগড়া করতে সাহস পায় না। সবাই ভাবে শাহানার দৈব ক্ষমতা আছে। সেই ক্ষমতার বলেই হয়তো তাদের ক্ষতি হবে। তাই যতটা সম্ভব সবাই শাহানাকে এড়িয়ে চলে, তার সাথে সাবধানে কথা বলে। এইদিকে শাহানার বয়সে সকলের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু জিনের আছর পড়া মেয়েকে কে বিয়ে করতে চাইবে? 10 গ্রামের মানুষ শাহানাকে চেনে, তাকে সকলে জানে। তার বিয়ের কোনো প্রস্তাব আসে না। শাহানার বাবা মায়ের চিন্তার অন্ত নেই। তবে কি তাদের এত সুন্দরী মেয়ের বিয়ে হবে না? আছর পড়েছে তো কি হয়েছে? শাহানা তো কারোর ক্ষতি করে না, বরং পারলে তো উপকার করে। কারো অসুখ হলে আদেরকে গাছপাতা শিকড় বাকড় আনিয়ে দেয়। এমন অনেকেই সুস্থ হয়েছে শাহানাদের গাছগাছরাকে। শাহানার বলে দেওয়া উপায় মেনে চলে কতজন সুস্থ হয়েছে। তবুও শাহানার বিয়ের প্রস্তাব আসে না। বউ করে শাহানাকে কেউ যেন তাদের বাড়িতে নিতে চায় না। শাহানাদের উত্তর দিকে 3 গ্রাম পরে মইনখালি গ্রাম। সেই গ্রামের বড় একটা তেঁতুল গাছের পাশে ছোট্ট একটা বাড়ি। ওই বাড়ির বড় ছেলের নাম শাহ আলম। 5 কে 6 পর্যন্ত পড়ালেখা করেছে। হায়দাদায়ে ঘুরে ফিরে সময় কাটায়। কোনো কাজ করার নেই, সময় পেলে একটু ঘুমিয়ে নেয়। তার বাবা মা চেয়েছিল ছেলেকে বিদেশে পাঠাবে। কতদিন চেষ্টা তদবিরও করেছিল, কিন্তু বিদেশে যেতে পারে খামোখা টাকাটাই জ্বলে গিয়েছিল। এখন বাউন্ডেলিপনা করা ছাড়া এই ছেলেটার কোনো কাজ নেই। কারণ শাহ আলমকে বিদেশ পাঠানোর জন্য জায়গা জমি সব বিক্রয় করে ফেলেছে তার বাপ। এদিকে এই বেকার ভবঘুরে ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কোনো ইনকাম উপায় করতে পারছে না দেখে তার বিয়েও হচ্ছে না। একদিন শাহ আলম তার বন্ধুদের সঙ্গে মিঠাপুর গ্রামে বেড়াতে আসে। ক্লান্ত শাহ আলম পানির উদ্দেশ্যে কল খুঁজতে খুঁজতে মোড়ল বাড়ির পাশে যায়। তখন সে শাহানাকে মোড়ল বাড়ির টিউবওয়েলের কাছে দেখে। শাহানা কলসি ভরে পানি নিয়ে যাচ্ছিল। শাহ আলম তার কাছে পানি চায়। শাহানা তার কলসি থেকে শাহ আলমকে এবং তার বন্ধুদেরকে পানি পান করায়। তারপর শাহানা আবার কলসি ভর্তি করে পানি নিয়ে চলে যায়। শাহ আলমের চোখে শাহানা যেন এক জলপরি।
তাকে নিয়ে শাহ আলম স্বপ্ন দেখা শুরু করে। প্রথম দেখাতেই শাহ আলম প্রেমে পড়ে গিয়েছে। বন্ধুদের কাছে সে তার প্রেমের কথা খুলে বলল। বন্ধুরা শাহানার ওই দোষের কথা জানে। এটা অবশ্য শাহ আলমও জানত, তবে এই মেয়েই যে জিনের আছর লাগা মেয়ে সেটা সে জানত না। বাড়িতে গিয়ে শাহ আলম তার বাবা মাকে শাহানার কথা বলে, কিন্তু বাবা মা কিছুতেই জিনে আছর মারা মেয়েকে তার বড় সন্তানের সঙ্গে বিয়ে দিতে রাজি নন। বাবা মা এই মেয়ের সাথে বিয়ে দিতে অমত দেখে শাহ আলম অনেক চেষ্টা করে তার প্রথম প্রেম শাহানাকে ভুলে যেতে, কিন্তু কিছুতেই সে শাহানার মুখটা, তার সুন্দর ব্যবহার, মিষ্টি হাসি, ডাগর ডাগর তার চোখের চাহনি ভুলতেই পারছে না। সে ভুলতেই পারছে না শাহানার কিছু দূর হেঁটে গিয়ে পিছনে ফিরে তাকানোর হাসিটুকু। ইতস্তত এবং লজ্জার সব বেড়াজাল ভেঙে শাহ আলম তার 3টি বন্ধুকে সাথে নিয়ে আবার যায় মিঠাপুর গ্রামে। শাহ আলম এতটাই প্রেমে পাগল ছিল যে সরাসরি শাহানাদের বাড়িতে এসে উপস্থিত হয়। শাহানার বাবাকে দেখেই কদম বুঝেই মানে পায়ে হাত দিয়ে সালাম করে সে। তারপর বীরের মতো বলে, আমি শাহ আলম, মঈনখালী গ্রামে থাকি। আমি একজন বেকার মানুষ, 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। বিদেশে যেতে চেয়েছিলাম, তাই বাবা জায়গা জমি সব বিক্রয় করে দিয়েছিল। বর্তমানে শুধু বিটের জমি ছাড়া আর কিছুই নাই। আমি আপনার কন্যাকে দেখেছি, তার সম্পর্কে সব জানি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি তাকে বিবাহ করতে চাই। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে শাহ আলম ধরধর করে ঘামতে লাগলো। এদিকে ওর বন্ধুদের অবস্থা তো নাজেহাল, তারা কোথায় লুকোবে তার পথ খুঁজছে। এই ছেলেদের অবাক করে দিয়ে শাহানার বাবা শাহ আলমকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। সে রীতিমতো কান্না করতে লাগলো এবং বলল, আমার মেয়ের মাথায় তাদের ছায়া আছে, জেনেও তুমি এসেছো। তুমি ভালো একজন মানুষ, সব সত্য কথা আমাকে বলেছ। আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। তোমার বাবা এবং মুরব্বীদের খবর দাও। শাহ আলম বলে, আমার বাবা মা এই বিয়েতে রাজি না, তাই তো আমি নিজে এসেছি প্রস্তাব নিয়ে। এখন যা করবেন আপনাকেই করতে হবে। শাহানার বাবা বলল, আচ্ছা, আমিই তাহলে যাব তোমাদের বাড়িতে তোমার বাবা মাকে রাজি করাতে। তুমি বাড়ির ভেতরে যাও। শাহানার মাকে ডেকে তিনি সব বুঝিয়ে বললেন। তারপর পাঞ্জাবিটা ঘাড়ে নিয়ে মোড়লের বাড়িতে চলে গেলেন। তিনি মোড়লকে সব খুলে বললেন। সব শুনে মোড়ল তাকে এবং একজন স্কুল মাস্টারকে সঙ্গে নিয়ে মঈনখালীর উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে শাহানার মা শাহ আলমকে নিয়ে কাছারি ঘরে বসতে দেয়। শাহানার ফুপাতো এবং চাচাতো ভাবিরা এসে শাহানাকে কাছারি ঘরে জানলার কাছে নিয়ে আসে। তাকে শাহ আলমকে দেখে জিজ্ঞাসা করে, ওই যে হলুদ শার্ট পরা মাঝখানে বসা ছেলেটা কেমন দেখতে বল, পছন্দ হয়? আমরা কি দুলামিয়া বানাবো? দুলামিয়া নিজেই নিজের বিয়ের প্রস্তাব এনেছে। এই বলে হিহি করে সবাই হাসতে থাকে। শাহানা এক নজর দেখে চিনতে পারে সেদিন এই ছেলেটাই তার দিকে কেমন যেন মায়া মায়া চোখে তাকিয়েছিল। তার মনে পড়ে যায়, বুকের মধ্যে কেমন যেন ঝড় বইতে থাকে শাহানার। এমন তো আগে কাউকে কখনো দেখে হয়নি। প্রথম নজরে শাহানার ওই ছেলেকে ভালো লেগেছিল, কিন্তু কাউকে বলতে পারিনি সে। অথচ আজ সে নিজে এসেছে প্রস্তাব নিয়ে। কি অবাক করা বিষয়! মনের কথা মনেই ছিল, অথচ তা মিলেও গেল। লজ্জায় রাঙা হলো শাহানার গাল। ভাবিরা সেটা বুঝতে পারল। শাহানাকে চিমটি কেটে তার গোলাপি গাল টেনে ভাবিরা হাসাহাসি শুরু করল। সেই হাসি ঘরের মধ্যে বসা শাহ আলম এবং তার বন্ধুদের কানেও গেল। তারা জানলার দিকে ঘাড় ঘুরিয়ে দেখতে শাহানাকে দেখতে পেল। শাহানা সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজের ঘরে চলে গেল। শাহ আলম এক মুহূর্তের জন্য শাহানাকে দেখে কি যে পরম শান্তি অনুভব করল, তা শুধু এক প্রেমিক মনই বুঝতে পারবে। মোড়ল, স্কুল মাস্টার এবং শাহানার বাবা শাহ আলমের বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে। সকালে শাহ আলমের এইভাবে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া, এই ব্যাপারে তিনি কথা বললে প্রথমে শাহ আলমের বাবা লজ্জিত হন এবং পরবর্তীতে তার ছেলে এমন কাজ করেছে বলে রাগান্বিত হয়ে যান। আর শাহ আলমের বাবা কিছুতেই বিয়েতে রাজি হতে না চাইলে মোড়ল তাকে বুঝিয়ে বলে, দেখুন, বিয়ে শাদির ব্যাপার, এখানে কোনো জবরদস্তি নেই। আপনার ছেলে যেখানে রাজি সেখানে আপনাদের নিষেধ করা ঠিক না। ছেলে মেয়ে দুজনেই সাবালক, বিবাহযোগ্য। বিবাহ ঠেকাবেন কোন যুক্তিতে? তাছাড়া এই ঘরটা ছাড়া তো আপনাদের আর কিছুই নাই। আপনাদের ছেলেও তো অল্প শিক্ষিত, বেকার, তা জেনেও মেয়ের বাপমা রাজি। আর সবচেয়ে বড় সুবিধা যে এই মেয়ে কোনোদিন আপনার ছেলের কাছে খাবার খাইতে চাইবে না। শাহানার খাবার তো তারাই দেয়, দেখা যাবে আপনার ছেলের খাবারও তারাই পাঠাচ্ছে। আপনার ছেলেই বসে বসে খেতে পারবে। এর চেয়ে ভালো সম্বন্ধ আর কোথায় পাবেন? হ্যাঁ, আপনার ছেলে তো যেভাবে প্রস্তাব নিয়ে গেছে তাতে মনে হয় আপনারা মেনে না নিলে সে হয়তো শাহানাকে পালিয়ে বিয়ে করবে। অযথা ছেলের সঙ্গে সম্পর্ক কেন নষ্ট করবেন? মেনে নিন। আমরা দুই পরিবারই ধুমধাম করে সবাইকে জানিয়ে দুইজনের 4 হাত এক করে দিই, কি বলেন? মোড়লের এত সুন্দর সুন্দর কথা শুনে সহজ সরল শাহ আলমের বাবা মা বিয়েতে রাজি হয়ে গেল। শাহ আলমের বাবা বলল, যা, সংসার সে করবে। সে যদি ভূতে ধরা মেয়ে বিবাহ করে তো করুক, আমার আর কি বলার আছে। ভূতের দেয়া খাবারে যদি তার পেট ভরে তো ভরুক, আমার কোনো আপত্তি নেই।
লজ্জার মাথায় খেয়ে আপনাদের সামনে যখন নিজে নিজেই প্রস্তাব নিয়ে গিয়েছে তখন তার ভালো, সেই বুঝুক। আমার এত টাকা পয়সা নাই যে ধুমধাম করে ছেলের বিয়ে দেব, তবে আপনাদের কথাতে আমি রাজি আছি, আমি বিবাহের সময় উপস্থিত থাকব। আপনারা মিঠাপুর গ্রামের মাথা, আপনারই দিন তারিখ ঠিক করেন। এদিকে শাহ আলমকে এবং তার বন্ধুদেরকে শাহানার ভাবিরা এবং বোনেরা শরবত মিষ্টি খেতে দেয়। বাড়ির মুরগি তাড়িয়ে ধরে জবাই করে চুলায় রান্না চাপানো হয়। এরই মধ্যে শাহ আলমের বাবা, চাচা এবং মামাকে নিয়ে মোড়ল মাস্টার এবং শাহানার বাবা বাড়িতে ফিরে আসে। শাহানাকে তার ভাবিরা সাজিয়ে দিয়ে তাকে কাছারি ঘরে আনা হয়। সকলে কন্যার রূপ দেখে মনে মনে খুশি হয়, আর আফসোসও করে এত সুন্দর চাঁদের মতো মেয়ে অথচ ভূতে ধরার জন্য বিবাহ হচ্ছে না। সকল আফসোস একপাশে রেখে শাহ আলমের মামা শাহানার হাতে 500 টাকা দিয়ে আশীর্বাদ করে। তারপর শাহানাকে ঘরে পাঠিয়ে দিয়ে তারা বিবাহের দিন তারিখ ঠিকঠাক করতে বসে। বিবাহের 2 দিন আগে শাহানার গায়ে হলুদের দিনে শাহানার ঘরে ঘটে এক অদ্ভুত ঘটনা। গায়ে হলুদের দিনে শাহানা ঘুম থেকে উঠে দেখে তার খাটের পাশে কয়েকটি কাঁসার থালা ভর্তি হলুদের তত্ত্ব সাজানো। কি নেই তাতে, একটা বড় বাড়ির কন্যের বিয়েতে যেই যেই সরঞ্জাম দেওয়া হয় তার সকল কিছুই বিদ্যমান আছে, পান চুন থেকে শুরু করে মাছ পর্যন্ত। হলুদের শাড়ি থেকে শুরু করে সাবান, শ্যাম্পু সবই আছে। সবাই তো এত এত বাজার সদাই দেখে হাঁ হয়ে গেল। কেউ কেউ হিংসায় জ্বলে গেল। তাদের কারো বিয়েতেই এমন হলুদের তত্ত্ব আসেনি। এ যেন কোনো রাজার বাড়ির মেয়ের বিয়ে। শাহানার বাবা মায়ের চোখ চকচক করে উঠল। তার মেয়ের বিয়েতে একটা টাকাও খরচা হচ্ছে না। আরও মিঠাই মন্ডা এত পাঠিয়েছে যে 3 গ্রামের মানুষকে খাওয়ানো যাবে। সবাই খুশিতে আত্মহারা। শাহানার বাবা গিয়ে মিঠাপুর এবং মঈনখালীর সবাইকে দাওয়াত দিয়ে আসলো। বাড়িতে বিয়ের আনন্দ নারী পুরুষ শিশু দিয়ে ভরে গেল। শাহানাতের বাড়ি হাঁড়ি হাঁড়ি ভর্তি খাবার, কোথা থেকে আসছে কেউ জানে না। হাঁড়িতে হাত দিলেই চামচ ভরে ভরে উপচে পড়া মাছ, মাংস, পোলাও 3 দিন ধরে চলল এই বিয়ের আয়োজন। 2 গ্রামের মানুষ পেট পুরে খেল, মজা করল আনন্দ। কন্যা বিদায়ের সময় হলো। সকলকে চোখের জলে ভিজিয়ে শাহানার শ্বশুরবাড়ি চলে গেল। শ্বশুরবাড়ির গ্রামের সবাই শাহানাকে সাদরে স্বাগত জানালো। এমনি করেই শাহানার সংসার জীবন শুরু। এখানেও রোজ শাহানার জন্য খাবার আসতে থাকে। সে খাবার শাহ এবং শাহ আলম দুজনে ভাগ করে খায়। শাহ আলম এমনিতেই অলস মানুষ। শাহানাকে পেয়ে সে আরও অলস হয়ে যায়। সারা দিন সে ঘুমিয়েই কাটায়। কেবল খাওয়া এবং গোসলের সময় হলেই সে ঘুম থেকে ওঠে। বছর যেতে না যেতেই শাহানার ঘর আলো করে এক পুত্র সন্তান জন্ম নেয়। আস্তে আস্তে সন্তান বড় হতে থাকে। মঈনখালী গ্রামে শাহানার চিকিৎসার নাম ডাক পড়ে যায়। অনেকে আসে তার কাছ থেকে চিকিৎসা করানোর জন্য। যে কোনো রোগী সুস্থ হয়ে যায় বলে সবাই MBBS ডাক্তার ছেড়ে জিনের মাধ্যমে রোগ সারাতে আসে। তবে শর্ত হচ্ছে শাহানা কোনো টাকা নিতে পারবে না। গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষগুলোর টাকা পয়সার বড় অভাব, তাই বিনে পয়সায় চিকিৎসার সুবিধা পেয়ে তারা যার পর নাই খুশি। শাহানার প্রথম সন্তানের 5 বছরের মাথায় দ্বিতীয় পুত্র হয়। দ্বিতীয় ছেলের 2 বছরের সময় তৃতীয় ছেলে দুনিয়াতে আগমন করে। সন্তানেরা আস্তে আস্তে বড় হয়। শাহানা তার শ্বশুরের সব বন্ধুকে জমি ঝাড়িয়ে আনার ব্যবস্থা করে। ভিটাতে বড় করে পাকা বাড়ি বানায়। সন্তানদের যৎ সামান্য লেখাপড়া করায় শাহানা। কিন্তু শাহ আলমের মতোই ছেলেরা অলস, কিছুই করতে চায় না যেন। শাহানাকে জিনেরা বলে দিয়েছে তারা শুধু শাহানা এবং তার স্বামীকে খাওয়াবে। সন্তানের খাবার সন্তানকেই সংগ্রহ করতে হবে। বড় ছেলে শেষমেশ গ্রামে বাঙালির ব্যবসা করে। মেজ ছেলে ঢাকা শহরে একটা দোকানে কাজ করে, আর ছোটটা এখনও স্কুলে পড়ে। শ্বশুর শাশুড়ি এবং দেবরদের বাড়িতে রেখে শাহানারা তার মেজ ছেলে এবং ছোট ছেলেকে নিয়ে ঢাকায় চলে আসে। বর্তমানে তারা ঢাকার আদাবরে বাস করে। যদিও শাহানা এখন মধ্যবয়সী একজন নারী, তবুও তাকে দেখলেই বোঝা যায় এককালে সে কতটা সুন্দরী ছিল। এখনও তার দীর্ঘ কালো কেশ দেখলে মন মাতাল হয়। তার ঘাড়ে এখনও 51 জনের ছায়া রয়েছে। তাই তো কোনো উপার্জন না করেও বহাল তবিয়তে সে এবং তার স্বামী খেয়ে পড়ে বেঁচে আছে। বোঝাই যাচ্ছে বাকি জীবনে শাহানা এবং শাহ আলমদের জুটি নিশ্চিন্তে কাটাবে। এই ছিল বাসায় কাজের সহকারী জুলেখার কাছ থেকে শোনা একটি সত্যি ঘটনা। যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি। ভালো লাগলে পড়ে শুনিও। শুভকামনায় তামিনা নিশি, সাইকোলজিস্ট এবং লেখিকা, মোহাম্মদপুর, ঢাকা।